শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। পর্ব 68। লেখনীতে সালমা চৌধুরী। আলী আহমদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমদ খান রাগে সরে বলল, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, তোমরা এখনো ছোটবেলার মতো অভিমান করো। এটা দেখে হাসি পাচ্ছে। তোমার জায়গায় থেকে তুমি নিজে ঠিক মনে করছো, এদিকে ভাইয়ার জায়গা থেকে ভাইয়া নিজেকে ঠিক মনে করছে। এসব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাইকে বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে। তুমি বলছিলা মোজামিল ভাই ভেঙেছে, আর ভাই তো সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। আমি আর আম্মা কোনোভাবে তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার ওপর বেজে গেছিল, বাড়িতে আসছিলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম। তখন নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুইজনকে একসাথে। তুমি হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? আলী আহমদ খান একগান হেসে বললেন, হ্যাঁ মনে তো আছেই। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগাইছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেছিল। তখন সব ঘটনা খুলে বলছি। তারপর এক ছোট ভাই বলেছিল ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল, আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দেইনি। আমি মোজামিলকে অনেক ভালোবাসি। সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সবকিছু ছেড়ে শহরে চলে আসি, তখন মোজামিল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমাকে সত্যি খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি, তার লক্ষ্য স্থির করতে পারছে না। তারপর কি করা উচিত? তাই বলে এটা নয় সারাক্ষণ উঠতে বসতে ছেলেটাকে বকবে। তারপরও বড় কথা, তানভীরকে বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করে। এটা আমার পছন্দ না। তানভীর বয়স কম, রাগচটা, জেদি। সে একমাত্র আবিরের কথা একটু একটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, তাহলে কি আবির আর ওর মধ্যে কি বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, তানভীর আর আবিরের সম্পর্ক আমাদের থেকে অনেক বেশি স্ট্রং। ওরা এসব সমস্যা সামলে নিবে, মাথা ঘামায়ও না। তারপর আমি ভাইয়েরকে বলে দিব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথে কথা বলছো না কেন? ও আবার কি করেছে? অনেক কিছুই করেছে। কয়টা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলছি, কিন্তু সে বিয়ে করবে না। কিভাবে, কি করে? একমাত্র ছেলেকে আল্লাহই জানেন। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবত আমি যা বলেছি তাই করেছে। এমনি আবির কিছু বলেনি। এমনকি আবিরকে কিছু বললে, কিছু চাইলে দ্বিধাহীনভাবেই আমার কাছে থেকে চেয়েছে। ওর যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সবকিছুতে অনুমতি দিয়েছি। তাহলে এখন কেন এত দূরত্ব? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পার্থক্য চলে এসেছে? মাহমুদা খান দীর্ঘ শ্বাস ছেড়ে উষ্ণ কণ্ঠে বললেন, ছেলে বড় হয়েছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগবশত হয়ে করা ভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পড়ছে। নিজেই নিজেকে বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমন হতেও পারে আবির তোমাকে কিছু বলতে চায়। তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও। আবিরকে বোঝার চেষ্টা করো ও কি বলতে চায়, শোনো। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন শোনার ইচ্ছা নেই। অনেকবার ওর মতামত জানতে চেয়েছি, ও কি চায় বা জানাতে চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কি না তাও জানতে চেয়েছি। আমাকে কিছুই বলতে চায়নি।
না, সেটা জিজ্ঞেস করেছি, এমনকি ওর মাকেও জিজ্ঞাসা করেছি, কিন্তু আবির প্রতিনিয়ত আমার কথা এড়িয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিচ্ছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ নেই আমার। আলী আহমদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে হোক, তাতে আমার কোনো ছাড় আসবে বলে সম্ভবত মনে হয় না। এমন সময় মোজাম্মেল খান দরজা দাঁড়িয়ে মোলেম কণ্ঠে বলল, ভাইজান আসবো? আলী আহমদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদে লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটি বলা উচিত হয়নি। আর মনে আসছিল যা, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। খিদে লাগছে, খেতে আসো। খিদে লাগছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্না স্পেশাল মানুষ করেছে আসিফের বউ আইরিন, আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা একা খেলে আবার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমি চলে আসো। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারবো না, যেতে পারি, তবে একটা শর্ত। আজকে থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো ভেবেই বলবো, কোনো দ্বিমত ছাড়া মেনে নিব না। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বললে, আমি রাজি। তোমার প্রতি আমার আঘাত বিশ্বাস ও আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভুল কখনো ভুল হতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু চ্যালেঞ্জ জিতে গেছি, তাই বাসা ছাড়া প্রশ্নই আসে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এবারেতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ শ্বাস নিয়ে মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনলেন। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই, ভাই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব ভেবেই তার গবেষণা। কতদিন যাবত এক প্রজেক্টে নিয়ে লাগছে। আমি বলছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলছে, তাই জিততেছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্ট আমার ছেলে হেল্প করেছে। এখন এটা বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আসছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে আয়। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান আবের সাথে একটু কথা বলিয়েন। আচ্ছা। ইদানিং বন্যার মনটা ভীষণ খারাপ, তানভীরের ফোন রিসিভ করে না। কিছুক্ষণ হলো তানভীর প্রায় বন্যার বাসায় এগিয়ে আসে। 2-1 দিন মুখলেস মিয়ার সাথে দেখা হলেও ঠিকঠাক বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীর ঘন ঘন যাতায়াত দেখে মুখলেস মিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করে। আজ বিকালে মুখলেস মিয়া জোরপূর্বক তানভীরের বাইক থামিয়ে বললেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন, ওই পোলা, তুমি কি আমার বউরে পছন্দ করো? আচমকা মুখলিস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্ত বোধ করে। দৃষ্টি মাটিতে নামে দীর্ঘশ্বাস ছাড়লো। মুখলিস মিয়া আবারও বললেন, দেখো ভাই, বয়স আমার কম হয়েছে না, চোখ দেখা মানুষের মন বুঝাবার পারি। সেই দিন বন্যার সাথে তোমারে দেখে সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলির আসা যা বাইরে গেছে। এখনো চুপ করে বসে রইল। বলার মতো কিছুই নেই। মুখলিস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পছন্দ করা ভালো কথা, কিন্তু বাইক চালাইয়া কি ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যার আব্বা কিন্তু মোটরসাইকেল ড্রাইভারের কাছে মেয়ে বিয়া দিত না। সময় থাকতে ভাবো, আর নইলে আমার বউরে ভুলা যাও। ভুলা যাও শব্দটা তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত কণ্ঠে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুলা যাইতে পারবো না। প্রয়োজনে আপনার ওই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব, যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠাই দিব, ওইখানে 3 নাম্বার বিয়ে করে সংসার কইরেন। তানভীর আগে কটমট করতে করতে বাইকে উঠে গেল। মুখলেস মিয়া হাসতে হাসতে বলে, সাব্বাস, বেটা তেজ আছে। আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগে জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনাজ হঠাৎ বলে উঠল, বন্যা শোন, মেঘ আর বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ভাবি ডাকবো না, শুধু খানবাড়ির বড় ছেলে আবির ভাইয়া। তাই স্বাভাবিকভাবে মেঘ হবে বড় বউ, আর বন্যা হবে মেজ বউ। তাই আমরা
এখন থেকে সেই অনুসারে মেঘকে ডাকবো V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো V2 মানে ভাবি 2। সাদিয়া মিষ্টি একসঙ্গে হেসে উঠে বলে, একদম ঠিক বলেছিস। মেঘ মুখে হাসি থাকলেও বন্যার মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমি ভাবি 2, 3, 4 কিছু হতে চাই না। মেঘ ভুরু কুচকে প্রশ্ন করলো, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছা নেই। মেঘ ন্যাকামি স্বরে বলল, না, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবে বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছা নেই। তার সিরামার্কা কথা বলে সত্যি সত্যি বইগঙ্গায় ফেলে দিয়ে যাব, আর ভাইয়াকে গিয়ে বলবো তোর এই জীবনে ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস, তখন কেমন হবে? বন্যা মলিন হেসে বলল, ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে আসছে, ওনার জীবনে বন্যার এখন আর কেউ নেই। মেঘ রাগী কণ্ঠে বলল, শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়া জীবনে আবারও ফিরে আসতে চায়, আর ভাইয়া যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে একসেপ্ট করে নেয়, তাহলে তোকে কি করব জানি? তোকে কি কিছু করব না? আবির ভাই আর আমি মিলে বাসার পেছনে বাগানে ভাইকে কুপিয়ে পুঁতে দিয়ে আসবো। বন্যার দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শোধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে মেঘকে ঠান্ডা কণ্ঠায় বলল, আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল, লাউড স্পিকার দিয়ে রেখেছে, আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে, মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবাই বোঝানোর পর তানভীর নিজের সিদ্ধান্ত অনড়, কমিটি বাতিল ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর আঁতকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বন্যা, কি হয়েছে বন্যার? বন্যা। মেঘ আর কিছু বলল না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতেই তানভীর ঝটফট বলো, আমি এখনই আসছি। ভাই শোনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করলো, এই ভাবি 1, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা খালি খালি লাগে, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেঘা হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপ চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠাই দিবে। তাছাড়া আমি যে গ্রুপ খুলেছি, বলছিলাম যে কাজ শেষ, তাই এখন গ্রুপে আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে বসুধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব উনি দেখেনি? প্রথমত গ্রুপের কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়, আমি সারাক্ষণ আমার আইডি লগইন অ্যাক্টিভ চেক করতাম, যে উনি আমার আইডিতে লগ ইন করলে আমি অ্যালার্ট পাই, আর উনি ওই কয়দিন আমার আইডিতে একবারের জন্য ঢুকেননি, তাই সুযোগে সদ্ব্যবহারে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, উনি বুঝতেও পারেননি। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শোধালো, তুই তো চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি বুঝলি। বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়লো কিছু দূর দূরে এক ছেলের দিকে, লম্বা চড়া ছেলে, দুপাশে পেছনে হাত রেখে কিছু ফুল দেখে বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো, বেশ সুন্দর করে সেজেগুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়লো, পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরলো। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেদিকে মেঘ নিজেই বন্যাকে কতটা আবেগ নিয়ে এভাবে হেঁটু গেড়ে প্রপোজ করেছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটা আবিরের মতোই হয়তো। মেঘ একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবেন আমায়? সামান্য একটু লাল গোলাপ চেয়েছি, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘ
হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় বুকে ভালোবাসতে যদি। পোস্ট আপলোড হওয়ার মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বড় থমথম খেয়ে তানভীরের দিকে তাকালো। তানভীর একদম স্বাভাবিক, চোখ ছোট, মুখে অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে আর মেঘের মনে যে রাজ্য দুঃখ, মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকার দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া। বড়াই খেতে গিয়ে বড়াইয়ের বিচি গিলে ফেলেছিল, যদি পেটে গাছ হয়ে যায়। এ আতঙ্কে বন্যার সময় ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলছে কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টে পাট দিয়ে নিচের মুখ চেপে আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নমনীয় কণ্ঠে বলল, এটাই সত্যি ঘটনা নাকি কোনো কারণ আছে যা আমায় বলছিস না? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবার বলল, আসলে বন্যা কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলে আসছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যার নেই। আয়েশাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েকগুণ বেড়ে গেছে। রাত বিরেতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীর কল রিসিভ করে না। বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাজবাড়ি কণ্ঠে শোধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ওর ফুপির বাসায় যাবে, ওদের বাসা আমাদের বাসার এদিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও। আর হ্যাঁ, বন্যাকে মুকলেশ দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘের দিকে দেখলো। মেঘ ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছিল না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে, চোখের ভাষা বোঝাচ্ছে যে তানভীরের সঙ্গে যাবে না। কিন্তু মেঘ সে ভাষায় পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি রে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, বৃষ্টি, সাদিয়া, মিনহাস, তামিম এখনো বসা। তানভীর যাওয়ার আগে মনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টি টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টুমি করছে, অথচ মেঘের মনোযোগ কাপড়টার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আগপাস না ভেবেই সবার মধ্যে উঠে গেল। কিছু দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতে ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক বিরক্ত করে বললেন, সাইলেন্ট ইওর ফোন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভিতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে, আই এম সরি, আই ক্যান কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করতে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবরের মতোই শান্ত কণ্ঠে আবেশিতভাবে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালো মতোই জানেন, আপনিই বলুন আর কতদিন? মেঘ মৃদু হেসে বলল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় গিয়ে যাইনি এখনো। আবির ভুরু কুচকে প্রশ্ন করলো, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বে নেই জবাব দিল, মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ এ লট। সহসা আবিরের উষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর তাকিয়ে দেখলো। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে উঠল, আচ্ছা তারপর? মেঘ আবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, মিস ইউ ইনফিনিটি। ডু ইউ মিস ইউ? আবির মোলায়েম কণ্ঠে ছোট্টভাবে জবাব দিল, মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিল। আজ সে কল কাটছে না, বরং আবিরকে প্রশ্ন করছে, অথচ আবির আচ্ছা বলেই কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরা শ্বাস টেনে রাজবাড়ি কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত?
প্রেজেন্টেশন দিচ্ছি। মেঘ আতর্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি, আপনি কল কেটে দিতেই পারতেন, রাখি এখন। আবি শান্ত কণ্ঠে বলে, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাড্ডা মেরে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিলে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন করার শেষ জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা অঘটন কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইয়োর টাইম। সবার মধ্যে থেকে মোটামুটি বয়স্ক একজন বলে উঠল, শি ইজ ইয়োর লাভার। আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই নট নাথিং উইদাউট হার। বয়স্ক লোক এবার একগাল হেসে বলল, শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ, বেস্ট অফ লাক। আবির অনুশগ্ন কণ্ঠে বলল, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ, প্রে ফর আস অ্যান্ড এগেন সরি। তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনার প্ল্যানই ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে যাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। তানভীর শেষে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরো কিছু কাজ আছে, কাজ অন্যদিন করো, আর চলো এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো নেই। তানভীর মলিন হেসে বলল, বড়ের বিচি খেলে কিছুই হয় না বোকা। তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না, তাহলে কি চালাক? কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরের কষ্ট চেপে আস্তে করে বলল, সবসময় ফোনের কাছে থাকি না। পরে তো থাকো, তখন একটা কল দিতে পারো না? বন্যা আর কিছু বললো না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইলো, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বনের ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা যেন তানভীর বুঝতে পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করে এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা। বন্যা দ্রুত চা শেষ করে সে যেন তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে ওঠে, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝে অবুঝের মতো প্রশ্ন করলো, কোন মেয়ে? আয়শা। নামটা কর্ণকুহরে আসা মাত্রই বিষম খেয়ে উঠল বন্যা। টক আর কাঁচামরিচের ঝাঁঝে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে গেছে, 2 চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ায় পানি পর্যন্ত খেতে পারছে না মেয়েটা। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিতে লাগলো। বন্যার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে এসেছে। বন্যা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করলো, যে শাকচুনির নাম নেওয়াতে তোমার এই অবস্থা, ওই শাকচুনির নাম আমার জীবনে মুখে নিব না। বন্যা আবার বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমায় বাসায় দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করে মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট বিচিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, রূপকথার রাজকুমার না হয়েও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতোই 10:30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিন এই সময়টাই জন্যই অপেক্ষা করে। আবির কল করে ধীর কণ্ঠে শোধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ের? তোর। আমার বিয়ে কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলছিলি বিয়ের জিনিসপত্র না নিয়ে পালানোর শক্ত, টাকা পাঠিয়েছি, কি কি লাগবে সব কিনে নিস। মেঘ আমার মতো তাকিয়ে বলল, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন। কি হলো বল। আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিং এ যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে?
তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে, সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করছে। এছাড়াও আরো কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আবারও দেখা হয়নি। তানভীর ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকালের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। 3 পিস পরা এক মেয়ে, মাথায় ওড়না দেওয়া। এগিয়ে আসলো বন্যা। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়েশা। সেদিন দেখা হলো মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ। মেঘের ফ্রেন্ড তুমি, তাই না? জি, কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন জানি মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতর চেপে রেখে শান্ত কণ্ঠে বলল, জিজ্ঞেস করলো, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তুমি জানো না কি জানি না? তানভীরের সাথে আমার সম্পর্ক ছিল, পারিবারিক সমস্যার কারণে অনেক দিক যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্য আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো এসব? তোমার সাথে কিছু নেই তো? বনা কপাল কুঁচলে প্রশ্ন করলো, থাকলে কি করবেন? আয়েশা ফিক করে বলল, মজা করছো। তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবে না। বনা ফোঁস করে বলল, তাহলে তা আপনি ভালোই জানেন। আসছি। বনা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বইল। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। মোজামেল খানও ঢাকায় নেই। আলী আহমদ খান একা সামলাতে হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদের সবকিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে, আলী আহমদ খান ফোনের কাছে নেই, রিসিভ করতে পারেননি। অনেকক্ষণ পর ফোন দেখে আবির কল ব্যাক করেছে। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বলল, আব্বু, সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ। কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি আবারও ভাবা উচিত। তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছে, এটা একান্তই আমার মতামত। তারপরেও যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অত্যন্ত পক্ষে কিছু সময় নিন। আমি কিছুদিনের মধ্যে চলে আসবো। চাচু কাকামণি ঢাকায় ফিরে আসুক, সবার সাথে বসে সিদ্ধান্ত নিন। কি বলতে চাচ্ছ? আমার সিদ্ধান্ত নেওয়া ভুল? তোমরা যা ঠিক করবে শুধু তাই ঠিক। আব্বু প্লিজ মাথা ঠান্ডা করেন। একবার ভাবুন, যেখানে 15 থেকে 30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল কারণে কখনো গ্রামেও যাননি, সেখানে সেই গ্রামের এক ছেলে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিবেন, সেটা আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়াও খুব সমস্যা হলে তানভীর চাইলে অফিসে আসবে। এবারও যদি নিতে না চান, আরো অনেক মানুষ আছে, প্লিজ অন্তত ভাবুন। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে অন্যায় করেছে, সেটা আমি মানছি, ওটা অনেক আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমি যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে আর আমার আর তাদের মধ্যে পার্থক্য রইল কই? দ্বিতীয় সুযোগ পেলে মানুষ নিজের ভুলগুলো শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থেকো, আর যত তাড়াতাড়ি পারো চলে আসো, যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরো 1 সপ্তাহ কেটে গেছে। আবির বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খান বাড়িতে আমেজ বদলে গেছে। মালিয়া খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরি করছে। আকলিমা খান তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুকে বিশাল আয়োজন করছে। আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না।
তারপরও কি মনে করে ভার্সিটি এসেছে। একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস শুরু হবে কেবল 15 মিনিট। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখ বন্ধ, দেখছে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপর ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যা ভয় পাচ্ছে, তানভীরকে ফোন দিয়ে জানাতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকাচ্ছে। প্রায় 10-15 মিনিট পর মেঘ আচমকা সেন্সলেস হয়ে বন্যার গায়ের ওপর ঢলে পড়ে।